where the mind is without fear and the head is held high, where knowledge is free. আশা করি সকলে ভালো আছো। এই করোনা পরিস্থিতির জন্য স্কুলে পঠন পাঠন বন্ধ আছে। এই কারণে মালদা জেলা প্রশাসন যে এই অনলাইনের ব্যবস্থা করেছে, অনলাইন পড়াশোনার, তাতে ছাত্রছাত্রী উপকৃত হবে বলে মনে করি। এই জন্য আমি মালদা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাবো। তো আমাদের আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে ম্যাগনেটিজম। এর আগে আমরা দুটো ক্লাস আমাদের হয়ে গেছে। তো আমরা শেষ যেটা ছেড়েছিলাম বায়ো-স্যাভার্ট ল। বায়ো-স্যাভার্ট লটা কেন? বায়ো-স্যাভার্ট ল থেকে আমরা জানতে পারি যে কোনো পরিবাহীর দরুন কোনো পরিবাহীতে যদি তড়িৎ প্রবাহিত হয়, ডিসি তড়িৎ, তাহলে তার দরুন কোনো একটা অঞ্চলে বা কোনো একটা বিন্দুতে কতটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। এবং বায়ো-স্যাভার্ট ল থেকে আমরা জানি যে ক্ষুদ্র অংশের জন্য ডিবি চুম্বক ক্ষেত্র তৈরি হয়, ডিবি। তাহলে ডিবি ইকুয়াল টু হচ্ছে μ0/4π। যদি মাধ্যমটা শূন্য থাকে তার পাশে, তাহলে μ0 হবে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি অফ দ্যাট মিডিয়াম। আর এটা হচ্ছে আই ডিএল ক্রস আর কি r/r², ইউনিট ভেক্টর। এর আগের ক্লাসে এটা পড়েছি, সূত্রটা আমি লিখলাম। এটা বায়ো-স্যাভার্ট ল। যেখানে ডিএলটা হচ্ছে আইডিয়াল বলতে কি বুঝবে, এই ডিএলটা একটা ভেক্টর আছে, এর অভিমুখটা কোন দিকে হবে সেটা শুধু একটু বলে দিচ্ছি। মনে করো এরকম একটা প্রবাহাংশ আছে, কারেন্ট এলিমেন্ট, এটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই। যদি তড়িৎ প্রবাহিত হয় তো আমরা একটা ক্ষুদ্র অংশ ডিএল নিলাম। তাহলে এখানে ডিএল এর অভিমুখটা কোন দিকে হবে? ক্ষুদ্র এটা অংশ, মানে স্ট্রেট লাইন বলতে পারি আমি। তাহলে এখানে ডিএল এর অভিমুখটা হবে এদিক থেকে এদিকে, মানে কারেন্ট যেদিকে যাচ্ছে এদিকে, মানে এদিকে ডিএল এর অভিমুখটা হবে এই দিকটা। এই দিকটা হচ্ছে ডিএল এর অভিমুখ। ডিএল মানে এল হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তবে এই ক্ষেত্রে এল এর অভিমুখ এদিকে হতে পারে, এদিকে হতে পারে। এদিকে যদি আই যায় তাহলে এল এর অভিমুখটা এদিকে, আর কারেন্ট যদি এদিকে আসে তাহলে এল এর অভিমুখটা এদিকে হবে। অর্থাৎ এটার একটা ভেক্টর আছে এবং তার অভিমুখটা বোঝা যাচ্ছে কারেন্ট যেদিকে যাবে সেই দিকটা তার অভিমুখ হবে। আর যদি বক্রতা থাকে ওই অংশে তারের, তাহলে একটা ক্ষুদ্র অংশ কল্পনা করব ডিএল, তাহলে ওটা স্ট্রেট লাইন হবে এবং কারেন্টটার ডিরেকশনটাই হবে ডিএল এর ডিরেকশন। তাহলে বায়ো-স্যাভার্ট ল থেকে আমরা পাচ্ছি μ0/4π আইডিয়াল ক্রস r²/r²। আর কে হচ্ছে একক ভেক্টর, এর আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে এর কিছু অ্যাপ্লিকেশনটা পড়ব, এর প্রয়োগ। এর প্রয়োগটা অনেক কাজে লাগবে, অনেক মানে আমাদের অঙ্ক এখান থেকে আসতে পারে। তো আমরা যেটা করব প্রয়োগ, 1 নম্বর প্রয়োগ হচ্ছে অসীম দৈর্ঘ্যের রিজু তার। রিজু কথাটা বাংলা কথা, এর মানে হচ্ছে স্ট্রেট, সোজা আর কি। অসীম দৈর্ঘ্যের রিজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয়। চুম্বক ক্ষেত্র
নির্ণয় করব, নির্ণয়টা লিখলাম না। অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র। তো অসীম দৈর্ঘ্যের যদি একটা ঋজু পরিবাহী থাকে, মনে করো এরকম একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, আর কারেন্ট এদিক থেকে যাচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। পরিবাহীটা আমরা মনে করছি এই বোর্ডের তলে আছে, এই বোর্ড যে তলে আছে সেই তলে পরিবাহীটা শুয়ে আছে বোর্ডের তলে, লাইং অন দ্য প্লেন অফ দ্য বোর্ড। তো মনে করো এই বিন্দু থেকে এখানে আর দূরত্বে এটা পি বিন্দু, এই বিন্দুতে এই পরিবাহীর জন্য এখানে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো প্রথমত বলে রাখি, এখানে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে। আমরা তারটাকে যদি ডান দিকে ধরি, ডান হাত দিয়ে ধরি, তাহলে আঙ্গুলগুলো দেখা যাচ্ছে এই দিক থেকে এসে এই দিকে ঢুকছে। আমি ওই দিন বলেছিলাম সেটা, এটা ইনওয়ার্ড ডিরেকশন হবে, মানে এদিক থেকে ওই দিকে যাবে, ভেদ করে নিচের দিকে যাবে, তাহলে এটা ক্রস হবে। তো এখানে চৌম্বক ক্ষেত্র কত হবে সেটা নির্ণয় করব। তাহলে এই বিন্দুটাকে আমরা যদি এ বলি, তো এখানে একটা ক্ষুদ্র অংশ নিলাম ডিএল, এই জায়গাটা একটা ক্ষুদ্র অংশ নিলাম। তো ক্ষুদ্র অংশটা এই ডিএলটার এখান থেকে যদি আমি করি, তো এটা এই জায়গাটার সাথে এটা থিটা কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে। কারণ আমরা এর আগে পড়েছি যে এটা একটা ভেক্টর রাশি আর, তো এখান থেকে এটার দৈর্ঘ্য আমরা এক্স ধরলাম, এই জায়গাটাকে বি ধরলাম, বি পয়েন্ট, বিপি সমান এক্স ধরলাম, আর এপি সমান আমরা আর ধরে নিলাম, আর এবি সমান ধরলাম, এই অংশটার দৈর্ঘ্য ধরলাম এল, আর এটা ক্ষুদ্র অংশ ধরলাম ডিএল। কারেন্ট এর ভিতর দিয়ে যাচ্ছে আই কারেন্ট যাচ্ছে, এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে। এই ডিএল অংশের জন্য এখানে কত চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা বার করব। এই ডিএল অংশের জন্য যদি এখানে চৌম্বক ক্ষেত্র ডিবি হয়, তাহলে বায়ো-সেভার্ট ল থেকে আমরা পেয়ে যাচ্ছি ডিবি সমান μ0/4π μ0/4π আই ডিএল এটা ভেক্টর হবে আইডিএল ক্রস আর বাই এখানে একটা ইউনিট ভেক্টর লাগাবো। আচ্ছা, আইডিএল ক্রস আর যদি লাগাই, এটা আর তো হবে না, এখানে এইদিকে ইউনিট ভেক্টর হবে এক্স ক্যাপ বাই এক্স স্কোয়ার। এটা যদি ভেক্টরটা উঠিয়ে দিই তাহলে ডিবি সমান হবে, শুধু ম্যাগনিচিউডটাকে নিই, তাহলে হবে μ0/4π আই ডিএল। এটা একক ভেক্টর, মানে আইডিএল কি হবে সাইন, এখানে তো কোণটা লাগবে, এখানে কোণ তো দেওয়া নাই, তাহলে এখানকার কোণটাকে আমরা ধরলাম আলফা, মানে ডিএল অংশের সঙ্গে এটা কোণ করেছে আলফা কোণ করেছে। ডিএল এর সঙ্গে এই বিপি কত কোণে নত আছে, আলফা কোণে নত আছে। আর সুবিধার জন্য, হিসাবের সুবিধার জন্য এটাকে আমরা বিটা ধরে নিলাম, বিটা। তাহলে এখানে কত হবে আইডিএল, এই থিটাটা হবে না, এখন এটা হবে আইডিএল সাইন আলফা বাই এক্স স্কোয়ার। এটা আমরা আলফা এই কোণটাকে এলিমিনেট করতে চাচ্ছি, এলিমিনেট করে থিটার টার্মে এটাকে লেখার চেষ্টা করব। আমরা থিটার টার্মে যদি লিখতে পারি তাহলে ভালো হবে। তাহলে আলফাটাকে যদি এলিমিনেট করতে চাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আবার এই ত্রিভুজ থেকে এপিবি ত্রিভুজ থেকে পাচ্ছি থিটা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই দুটো ইকুয়েশন থেকে যদি বিয়োগ করে দিই দুটো ইকুয়েশন, তাহলে আমরা কি পাবো, বিটা কেটে যাচ্ছে, আলফা
মাইনাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে, আলফা ইকুয়াল টু কত হচ্ছে, আলফা ইকুয়াল টু হচ্ছে থিটা, সরি আলফা ইকুয়াল টু থিটা প্লাস 90 ডিগ্রি। তাহলে এই ইকুয়েশনটাতে এই আলফাটাকে বসিয়ে দেব, তাহলে আলফাটা এলিমিনেট হয়ে যাবে, এলিমিনেট হয়ে গেলে থিটা টার্মে চলে আসবে। তাহলে ডিবি কত আসবে, যদি আমরা এটা বসাই এখানে, তাহলে ডিবি আসবে, আমি এটা এদিকে লিখছি, ডিবি ইকুয়াল টু আসবে μ0 বাই 4 পাই আই ডিএল সাইন থিটা প্লাস 90 ডিগ্রি বাই আই ডিএল সাইন থিটা প্লাস 90 ডিগ্রি বাই এক্স স্কোয়ার, এটা আসবে। তো এখান থেকে আমরা জানি সাইন থিটা প্লাস 90 ডিগ্রি সমান কত হবে, কস থিটা, তাহলে হচ্ছে μ0 বাই 4 পাই আই ডিএল কস থিটা বাই এক্স স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এখন আমাদের কি করতে হবে, আমরা কিন্তু এক্স টার্মটাকেও এলিমিনেট করে দেব। এই এক্স টার্মটাকে এলিমিনেট করে, এখানে এক্স যে আছে, এক্স টার্মটাকে এলিমিনেট করে আর টার্মে নিয়ে আসব। যদি নিয়ে আসি তাহলে এটা যেহেতু এবি সমান এল, তাহলে এখান থেকে একটা আমরা রিলেশন বের করতে পারবো যে লম্ব বাই ভূমি সমান কত হবে, এল বাই আর। লম্ব বাই ভূমি যদি এটাকে থিটা কোণ বলি, তাহলে এল বাই আর সমান কত হবে, ট্যান থিটা হবে। তাহলে হচ্ছে এল বাই আর ইকুয়াল টু ট্যান থিটা। অতএব ডিএল সমান হচ্ছে আর, মানে এটাকে অবকলন করে দিচ্ছি, আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমরা ডিএলটাকেও এলিমিনেট করতে পারবো, এখানে যে ডিএল টার্মটা আছে, আর এক্স টার্মটাকে এলিমিনেট করব। তাহলে এক্স টার্মটাকে এলিমিনেট করতে গেলে কী হবে, আবার এক্স টার্মটাকে যদি এলিমিনেট করতে চাই তাহলে এখান থেকে দেখা যাচ্ছে, এই ত্রিভুজটা থেকে দেখা যাচ্ছে এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে এক্স বাই আর সমান কত হবে, এক্স বাই আর সমান হচ্ছে সেক থিটা। সো এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা, এটা আমরা পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে ডিএল বাই এক্স স্কোয়ার সমান কত হচ্ছে, তাহলে ডিএল বাই এক্স স্কোয়ার এটা সমান হচ্ছে 1 বাই আর। এই ডিএল মানে এটা আর এক্স স্কোয়ার মানে এটা, তাহলে ডিএল বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে 1 বাই আর। এই মানটা এখানে আমরা বসিয়ে দেব। যদি বসাই তাহলে কি পাচ্ছি, ডিএল বাই আর, ডিএল বাই এক্স স্কোয়ার সমান আমরা পাচ্ছি 1 বাই আর। তাহলে ডিবি ইকুয়াল টু হচ্ছে μ0 বাই 4 পাই আই বাই আর। এখানে ডিএল বাই এক্স স্কোয়ার যখন করেছিলাম তখন হচ্ছে এটা আসবে 1 বাই আর ডি থিটা আসবে, এটা আসবে, এটা ভুল হয়েছিল। ডিএল বাই এক্স স্কোয়ার সমান হবে 1 বাই আর ডি থিটা। তাহলে এখানে যদি বসাই তাহলে 1 বাই আর হলো কস থিটা ডি থিটা। তাহলে আমাদের এখান থেকে এল, যেহেতু এটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয় করছি, এল থাকা ঠিক নয়, তাহলে এলটাকে আমরা এলিমিনেট করে দিলাম, কারণ অসীম দৈর্ঘ্য, তো ওর দৈর্ঘ্য তো আমরা জানবো না, অনেক বড়। তাহলে এলটাও এলিমিনেট হয়ে গেছে আমাদের, এক্সটাও এলিমিনেট হয়ে গেছে, আর এসছে ইন টার্মস অফ থিটা, এটা এসছে। এখন তাহলে আমাকে ইন্টিগ্রেশনটা যদি সমগ্র তারের জন্য করতে হয় তাহলে ইন্টিগ্রেশন নিতে হবে থিটার সাপেক্ষে।
তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এটা তো আছে আমাদের, আমরা আরেকটা করব যে যদি এরকম হতো, আর এটা আমাদের পি বিন্দু, এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তার, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা সসীম দৈর্ঘ্য যদি আমি ভাবি, প্রথমে সসীম দৈর্ঘ্য ভেবে নিচ্ছি, মানে ফাইনাইট লেংথ। তো এটা হচ্ছে -θ1 নিচেরটা, এটা ও বিন্দু, এর নিচের কোণটাকে মাইনাস বলছি, উপরে কোণটাকে প্লাস বলছি, এটা θ2, θ1 টু θ2। তাহলে গোটা তারের জন্য করতে গেলে থিটার লিমিটটা কী হবে, -θ1 থেকে θ2 ইন্টিগ্রেট করতে হবে। তাহলে গোটা তারটা আমরা পেয়ে যাচ্ছি, গোটা তারের দরুন এখানে এফেক্টটা পাবো। কি করতে হবে, -θ1 থেকে θ2 ইন্টিগ্রেশন করব। তাই যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, আর এটার প্রয়োজন নেই, মুছে দিচ্ছি। তাহলে ডিবি সমান হচ্ছে, ডিবি তো আর থাকবে না, ইন্টিগ্রেশন করলে আর থাকছে না, এটা লিমিটটা বসিয়ে দেবো, μ0/4π 1/r cos θ dθ, -θ1 টু θ2, লিমিটটা করে দিলাম, এটা বি পেয়ে গেলাম টোটাল। তাহলে হচ্ছে μ0/4π, আর এখানে হচ্ছে cos θ ইন্টিগ্রেশন করলে sin θ হবে, তাহলে 1/r হলো, আর এটা হবে sin θ -θ1 টু θ2। ইন্টিগ্রেশন করলে আমরা পাবো μ0/4π 1/r sin θ1 প্লাস sin θ2, এটা পাবো। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে, এটা আমার ফাইনাল রেজাল্ট। তাহলে ইনফাইনাইট সিমাল যদি, মানে অনেক বড় যদি হয় তারটা, ইনফাইনাইট লেংথের হয়, অসীম দৈর্ঘ্যের তার হয়, তাহলে টোটাল ওই তারটা ধরুন আসবে আমার μ0/4π 1/r sin θ1 sin θ2। অসীম দৈর্ঘ্যের যদি না হয়, সসীম দৈর্ঘ্যের হলে এটা আসবে, অসীম দৈর্ঘ্যের হলে কি হবে এবার আমি করব সেটা। এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এটা অ্যাকচুয়ালি সসীম দৈর্ঘ্যের তারের জন্য, যার θ1 θ2 আছে এরকম। এটা যদি অসীম দৈর্ঘ্যের হতো তাহলে θ1টা কী হবে, এটা আরও অনেক বড় হবে, এটা যত বড় হবে θ1টা তত বড় হবে। এটা বড় হতে পারে কত, ম্যাক্সিমাম কত হতে পারে, 90 ডিগ্রি হতে পারে। আর এটা যদি বড় হয় তাহলে এটা, এই অ্যাঙ্গেলটাও বড় হবে, হতে হতে এত কত বড় হতে পারে, ম্যাক্সিমাম 90 ডিগ্রি, তার থেকে আর বড় হতে পারে না। তাহলে θ1 ম্যাক্সিমাম হবে অসীম দৈর্ঘ্যের জন্য 90 ডিগ্রি, আর এটা হবে 90 ডিগ্রি। এই মানগুলো যদি আমরা বসাই, সাইন 90 ডিগ্রি প্লাস সাইন যে 90 ডিগ্রি, তাহলে 1 + 1, তাহলে অসীম দৈর্ঘ্যের জন্য লিমিটটা কি আসবে, θ1টা 90 ডিগ্রি হবে, θ2 হবে 90 ডিগ্রি। θ1 যদি 90 ডিগ্রি হয় আর θ2 যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি এটা কি হবে, বি ইকুয়াল টু দাঁড়াবে μ0/4π 2 চলে আসে এখানে, তাহলে 2, ও এখানে একটা কিছু ছুটে গেছে, এটা আই হবে, একটা আই হবে, আইটা ছুটে গেছিলো আমাদের, এই যে আইটা নিয়ে নিই আমরা, I/R 1 লিখে দিয়েছিলাম, তার এটা হবে 2I/R। তাহলে অসীম দৈর্ঘ্য যদি হয় তাহলে এটা হবে, আর সসীম দৈর্ঘ্যের জন্য এটা হবে, যদি লেংথ আমার জানা না থাকে। লেংথ জানা থাকলে আলাদা হবে। এটা একটা কথা এখান থেকে, মানে এখান থেকে কিছু পয়েন্ট মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে এই পি বিন্দুটা যদি এখানে হতো, মানে তারের উপর হতো, তাহলে θ1 θ2 0 হয়ে যেত, ফলে কি হচ্ছে, বি 0 হতো। অর্থাৎ তারের উপর চৌম্বক ক্ষেত্র থাকে না, পরিবাহীর উপর চৌম্বক ক্ষেত্র থাকবে না। কিন্তু পরিবাহীর উপর যদি এখানে, পরিবাহীর উপর না হয়ে যদি এখানে হতো, এই জায়গায় হতো,
তাহলেও θ1 θ2 0 হবে। অর্থাৎ একটা এখান থেকে আমরা বুঝতে পারছি যে তারের বা পরিবাহীর বর্ধিতাংশের উপর যদি কোনো বিন্দু থাকে সেই বিন্দুতে সবসময় বি শূন্য হবে। তাহলে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, অসীম দৈর্ঘ্যের যদি ঋজু তার হয় তাহলে তার দরুন চৌম্বক ক্ষেত্র হবে μ0/4π 2I/r। ডিরেকশনটা আমি বলে দিয়েছি কোন ডিরেকশনে হবে। আর এটা যদি তারের উপর হয় তাহলে তো শূন্য হবে, বা তারের বর্ধিতাংশের উপর যদি হয় তাহলেও শূন্য হবে। এদিকেও যদি হয় তারের বর্ধিতাংশ, এইসব জায়গায় যদি পি পয়েন্টটা হতো তবুও শূন্য হবে। অর্থাৎ তারের বর্ধিতাংশের উপর চৌম্বক ক্ষেত্র শূন্য, আর অসীম দৈর্ঘ্যের জন্য এটা হবে। কিন্তু কথা হচ্ছে যদি অসীম দৈর্ঘ্যের না হয়, একটা এক্সাম্পল দিচ্ছি, সসীম দৈর্ঘ্যের যদি হতো, এরকম যদি হয় সসীম দৈর্ঘ্যের, মনে করো এবি হচ্ছে একটা তার, সসীম দৈর্ঘ্যের তার, যার দৈর্ঘ্য হচ্ছে 2a, এর দৈর্ঘ্য কত ধরলাম 2a ধরলাম, আর এর মধ্যবিন্দু থেকে, ঠিক এটা মধ্যবিন্দু মনে করো, মধ্যবিন্দু না হলেও করা যাবে, মধ্যবিন্দুতে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এটা পি বিন্দু, আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে এটা ক্রস হবে। এখন এখান থেকে এটার দৈর্ঘ্য যদি আর হয় তাহলে এখানে কত হবে চৌম্বক ক্ষেত্র সেটা বের করব। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে এখান থেকে ও বিন্দু যদি মধ্যবিন্দু ধরা যায়, মধ্যবিন্দু থেকে পি বিন্দু দূরত্ব দেওয়া আছে আর, তাহলে এর দরুন আমাদের এখানে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। তাহলে আমরা কি করব, ওই একই রকমভাবে এ আর পি যুক্ত করব আর বি আর পি যুক্ত করব। তাহলে দেখো এখানে যে কোণটা উৎপন্ন হবে, যেহেতু এই ওবি সমান ওএ, এখানে যে কোণটা উৎপন্ন হবে থিটা, এখানেও তাই কোণ উৎপন্ন হবে থিটা। এই যে তাহলে কি করব আমরা জানি বি সমান μ0/4π, বি সমান μ0/4π I/r সাইন θ1। θ1 মানে তো থিটা, আবার তাহলে সাইন থিটা হবে প্লাস আবার সাইন θ2 মানে আবার সাইন থিটা। কারণ এই ক্ষেত্রে যে প্রবলেমটা আছে এখানে, এই ক্ষেত্রে θ1 আর θ2 সমান, এটা থিটা হলে এটাও থিটা, তখন θ1 = θ2, তাহলে সাইন থিটা প্লাস সাইন থিটা, তার মানে দাঁড়াচ্ছে এটা μ0/4π 2I/r সাইন থিটা। এখন এখান থেকে আমরা পাচ্ছি সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান বিপি, লম্ব বাই অতিভুজ, তাহলে ওবি বাই বিপি। তো ওবি কত, 2a যদি গোড়াটার দৈর্ঘ্য হয় তাহলে ওবি হবে এ, তাহলে এটা হবে এ, আর বিপি কত হবে a² প্লাস r² √, a² প্লাস r², অতিভুজ এটা হবে a² প্লাস r² √, অতিভুজ। তাহলে সাইন থিটা সমান এটা দাঁড়ালো। তাহলে এখানে কি দাঁড়াবে আমার, এখানে যেটা হবে যে μ0/4π বি সমান হবে 2I/r ইন্টু a/√, a² প্লাস r²। ফাইনাইট যদি তার হতো a2a দৈর্ঘ্যের, এখানে এ দৈর্ঘ্যের হলে কি হবে সেটা, তাহলে এখানে a/2 বসবে, এখানে a/2 বসবে। গোড়াটা যদি এ দৈর্ঘ্যের হতো তাহলে এটা a/2 হয়ে যেত, তাহলে এখানে a/2 হতো, এখানে a/2 হতো। 2a ধরাতে আমাদের সুবিধা হয়েছে, এ পাচ্ছি আমরা, এটা হচ্ছে, এটাকে সিম্পলিফাই কেউ করতে পারো, আরটাকে
এই আরটাকে বের করে এনে আমরা সিম্পলিফাই করতে পারি। তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে অসীম দৈর্ঘ্যের বা সসীম দৈর্ঘ্যের যদি তার থাকে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা পেয়ে যাব। আর একটা কথা মনে রাখতে হবে, বর্ধিতাংশের উপর চৌম্বক ক্ষেত্র শূন্য হবে। এবার যদি এরকম না হয়, এরকম যদি হতো, 3 নম্বর কেস, 3 নম্বর কেস হচ্ছে এরকম তার আছে, এটা কিন্তু অসীম দৈর্ঘ্যের, অসীম দৈর্ঘ্যের, এটা অনেক লম্বা এবং অসীম দৈর্ঘ্যের তার এবং অনেক লম্বা তার। আমরা মাঝখান থেকে করেছিলাম, মধ্যবিন্দু বা এইসব জায়গা থেকে করেছিলাম। আমরা যদি এ বি অসীম দৈর্ঘ্যের তার, আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই প্রান্ত বিন্দু থেকে আমরা নির্ণয় করতে চাচ্ছি, তাহলে কি হবে? ধরো এটা পি বিন্দু, এটা আর, এটা অসীম। অনেক বই এটাকে অর্ধ অসীম বলে উল্লেখ করেছে। আসলে অর্ধ অসীম বলে কিছু কথা হয় না, অসীমকে ভাগ করলে অর্ধ অসীম হয় না। অর্ধ অসীম বলা আছে, কিন্তু অর্ধ অসীম কথাটা ভুল। এটাকে প্রান্তিকভাবে অসীম বলতে পারেন, প্রান্তিক অবস্থানে, অসীম দৈর্ঘ্যের প্রান্তিক অবস্থানে। তাহলে আমরা এটাকে খুব জটিলভাবে লিখতে পারি, বি এন্ড ইনফিনিটি, এরকম বলতে পারি নোটেশন দিয়ে। তাহলে কত হবে এটা? আমরা জানি কি টোটালটার জন্য হচ্ছে μ0/4π I/r, আর এখানে কি হয় sin θ1 + sin θ2। তাহলে এই sin θ1 তো এটা এর সঙ্গে লেগে আছে, মানে এটা যদি আরও এদিকে হতো, অসীম তো এটা এদিকে হতো, এই পয়েন্টটা এখানে এসে এখানে চলে এসছে, তাহলে আরটা কত হয়ে গেছে, এই থিটাটা কত হয়েছে, এই যে আমি বলে দিচ্ছি, এটা θ2 আর θ1টা এরকম যদি থাকতো, এই পয়েন্ট এই প্রান্তটা এখানে চলে এসছে, তাহলে θ1টা 0 হবে। তাহলে sin θ1 মানে sin 0 0 প্লাস sin θ2 মানে থিটা, তাহলে হচ্ছে μ0/4π I/r 0 প্লাস সাইন থিটা। এটা কত হতে পারে ম্যাক্সিমাম, যেহেতু অসীম বলেছে, তাহলে ম্যাক্সিমাম এটা হতে পারে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি বসালে এখানে 1 হবে, সাইন 90 ডিগ্রি, তাহলে μ0/4π I/r। তার মানে বোঝা যাচ্ছে যদি এরকম মধ্য জায়গায় করতাম তাহলে 2I/r আসতো, কিন্তু প্রান্তীয় অবস্থানে যদি নিই তাহলে μ0/4π I/r, অর্থাৎ এফেক্টটা তার অর্ধেক হয়ে যাচ্ছে। বি এন্ড ইনফিনিটি, শুধু যদি বি ইনফিনিটি নিতাম, অসীম দৈর্ঘ্যের জন্য নিতাম, তাহলে এটা হতো μ0/4π 2I/r, কিন্তু এন্ড ইনফিনিটি মানে প্রান্তীয় অবস্থানে যদি নিই তাহলে তার অর্ধেক হয়ে যাচ্ছে। এবার আসা যাক আরেকটা সমস্যায়। যদি এরকম হয়, মনে করো আমাদের একটা স্কোয়ার আছে, এটা বর্গাকার পরিবাহী এরকম, আর তড়িৎ প্রবাহিত হচ্ছে এই ডিরেকশনে, এ বি সি ডি, এরকম করে তড়িৎ প্রবাহিত হচ্ছে। কত তড়িৎ যাচ্ছে? আই। আর এই দৈর্ঘ্য হচ্ছে এ, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে এর সেন্টারে কত হবে? এর সেন্টারটা কোথায় আছে? এর সেন্টার আছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে, এরকম। এটা হচ্ছে ও বিন্দু। এই ও বিন্দুতে কত চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা যদি বের করতে হয় তাহলে খুব সহজে করা যাবে, কারণ আমরা এটার মধ্যবিন্দু থেকে নিয়ে নিব। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, তো এটা থিটা মনে করলাম, আর এই বিন্দুটাকে পি বিন্দু বললাম। তাহলে এপি সমান কত হবে? a/2,
এটা হবে a/2, আর এখান থেকে এটা কত হবে, এটা হবে a/2, a/2। তাহলে আমরা কি লিখতে পারবো, এই তারটার দরুন AB অংশের দরুন, AB অংশের দরুন B কত হবে, ও বিন্দুতে B কত হবে, এই ও বিন্দুতে, কতগুলো কথা লিখছি না, ও বিন্দুতে B হবে, লিখছে না ভালো, ও বিন্দুতে B হবে μ0/4 I/r sin θ1 প্লাস sin θ2, এটা হবে। তো μ0/4 I/r মানে কত, এখান থেকে a/2, তাহলে হবে a/2। আর দেখো এটা যদি থিটা হয় তো এটাও থিটা হবে, তাহলে sin θ প্লাস sin θ, তাহলে হবে 2 sin θ ইন্টু 2 sin θ, এটা হবে। অর্থাৎ যদি করি তাহলে μ0/4 2 উপরে যাবে 4i/a sin θ। এখন এখান থেকে খুব সহজে sin θ বের করতে পারবো। sin θ কত হবে, sin θ ইকুয়াল টু হবে লম্ব এর রেসপেক্টে, এটা লম্ব এটা অতিভুজ, তাই লম্ব হচ্ছে a/2 আর অতিভুজ কত হচ্ছে, কর্ণের দৈর্ঘ্য যা হবে তার অর্ধেক a√2, তাহলে a√2 যদি হয় তার অর্ধেক, তাহলে a/√2, এটা হবে a√2 অর্ধেক হচ্ছে a/√2, তাহলে এটা হচ্ছে a/√2, তাহলে কি হবে sin θ মান এভাবে করে বের করতে পারে, এমনি বের করতে পারবে, এটা 45 ডিগ্রি অ্যাকচুয়ালি হবে। তাহলে আমরা যদি করি তো দাঁড়াবে 1/√2 অর্থাৎ sin 45 ডিগ্রি। আমরা এটা না করে করতে পারতাম, একেবারেই করতে পারতাম, এটা 45 ডিগ্রি হবে। কেন হবে তোমরা ভাবো, এটা হবে 45 ডিগ্রি, তো এটাও 45 ডিগ্রি, মানে 1/√2 হবে। তো আমরা এই 1/√2 যদি বসাই এখানে, তাহলে কত হবে μ0/4, আমি এটার সঙ্গে কারো কিছু ক্যান্সেল করব না, এই 4 একটা টার্ম যার ম্যাগনিটিউড হচ্ছে 10⁻⁷ হেনরি মিটার, ওই কারণে এটাকে কাটছি না আমি। তাহলে 1/√2 আসছে, তাহলে হচ্ছে এখানে কত 1 যদি √2 আসে, তাহলে এটা দাঁড়াবে 2√2/a/i। এটার ধরুন এইদিকে কারেন্টে নিচের ডিরেকশানে আসছিল, তাহলে এখানে কি হবে, ক্রস না ডট হবে, ডট হবে। এটা যদি ডট হয় তাহলে এটার দরুন এখানে ডট, এটার দরুন এখানে ডট, আর এটার দরুন এখানে ডট, তাহলে একটার জন্য যা হবে এরও দৈর্ঘ্য তাই, এটার জন্য তাই হবে, এটার জন্য তাই হবে, এটার জন্য তাই হবে। তাহলে টোটালটার জন্য, এটা যদি b1 বলি, তাহলে টোটালটার জন্য কত হবে, টোটাল বর্গক্ষেত্রের জন্য এর 4 গুণ হবে। তাহলে এর যদি 4 গুণ হয় তাহলে রেজাল্ট কি দাঁড়াবে, তাহলে টোটাল b সমান হচ্ছে 4b1, তাহলে হচ্ছে μ0/4 4 দিয়ে গুণ করবো 8√2 I/a, আর এই ডিরেকশনটা হচ্ছে ডট। এটা হচ্ছে রেজাল্ট, মানে এই বর্গাকার ফ্রেমের জন্য এর কেন্দ্রে এতটা চৌম্বকক্ষেত্র হবে। তোমরা বাড়িতে ভেবে দেখো, এটা যদি বর্গাকার না হতো, আয়তক্ষেত্র হতো, তাহলে কি হতো, এটা যদি বর্গক্ষেত্র না হয় আয়তক্ষেত্র হয়, তাহলে কি হবে আশা করি করতে পারবে, এটা হয়ে যাবে a, এটা হয়ে যাবে তখন b, কারণ আয়তক্ষেত্রের a দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা হবে। এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আয়তক্ষেত্রের জন্য করবে, করে দেখবে রেজাল্ট কি দাঁড়াচ্ছে। তাহলে মুছিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছো।
এবার আসছি আমি বৃত্তাকার পরিবাহের জন্য চুম্বক ক্ষেত্র। এটাও একটা বায়ু সেভার্টের প্রয়োগ। বৃত্তাকার লুপের জন্য, লুপ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্র। প্রথমে আমি একটা লুপ এঁকে দিই। এই লুপে মনে করো ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হচ্ছে। এর সেন্টারে আমাদের বের করতে হবে চুম্বক ক্ষেত্র। তাহলে এখানে ডট হবে না ক্রস হবে, অর্থাৎ এটা ওই দিকে যাবে না এদিকে আসবে, ইনওয়ার্ড না আউটওয়ার্ড। এটা জানার জন্য আমরা যদি ডান হাতের মুঠি দিয়ে এখানে ধরতাম তাহলে আঙ্গুলটা কি হতো, এটা একটা ডিএল অংশ যদি কল্পনা করি, স্ট্রেট লাইন তার হলো, এটাকে যদি ধরি আমি তাহলে আঙ্গুলগুলো এদিকে আসছে, তার মানে এখানে এদিকে হবে, ডট হবে, আউটওয়ার্ড হবে। তো একটা কথা মনে রাখবে যে বুঝতে পারবে না যে এন্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে কি হবে, বৃত্তাকার তলে লম্ব হবে এবং আমাদের দিকে, আউটওয়ার্ড আমাদের দিকে। আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে ইনওয়ার্ড হবে, অর্থাৎ ক্রস হবে। এটাকে এভাবেও মনে রাখতে কেউ পারে, এটা এন, যেদিক থেকে দেখলে মনে হবে নর্থ ওয়াইজ হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, সেদিকে আসবে। আর এখানে হচ্ছে সাউথ ওয়াইজ ক্লকওয়াইজ, তাহলে ওই দিকে যাবে। এটা কথা মনে রাখবে, তাহলেই হবে। এখন এই লুপের জন্য তড়িৎ প্রবাহ কত হবে, চৌম্বক ক্ষেত্র কত হবে, আমরা সেটা বের করি। আমরা যদি এখানে একটা ক্ষুদ্র অংশ ডিএল ভাবি, কত ভাবলাম, ডিএল, এই ডিএল ভাবলাম, সেন্টার হচ্ছে এটা, এই অংশটা আর এই অংশটা কেন্দ্রে এই ডি থিটা কোণ উৎপন্ন করেছে। কত কোণ উৎপন্ন করেছে, ডি থিটা কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ আর ধরলাম, আর প্রবাহ মাত্রা ধরলাম আই, আর এই হচ্ছে সেন্টার। তাহলে এখান থেকে লিখতে পারি ডিএল সমান কত লিখতে পারি, ডিএল সমান লিখতে পারি আর ডি থিটা, কারণ এস ইকুয়াল টু আর থিটা, তাহলে ডিএল ইকুয়াল টু আমরা আর ডি থিটা লিখতে পাচ্ছি। তাহলে এর দরুন, এই প্রবাহাংশের দরুন এখানে চুম্বক ক্ষেত্র কত হবে, বি সমান হবে, ডিবি সমান হবে মিউ 0/4 আই ডিএল ক্রস আর বাই আর স্কোয়ার। এটা আউটওয়ার্ড ডিরেকশন। তাহলে দেখো ডিএল আর আর ক্যাপ হচ্ছে আর এর মানে আর যেদিকে সেদিকে, তাহলে ডিএল তো এইদিকে, তাহলে স্পর্শক আর ব্যাসার্ধ লম্ব হয়, লম্ব হওয়ার জন্য আই ডিএল ক্রস আর সমান হবে ডিএল। তাহলে এটা হচ্ছে মিউ 0/4 দেখো এই অংশটা আবার বলছি ডিএল ক্রস আর, মানে ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, ডিএলটা এইদিকে আর আর এইদিকে, স্পর্শক আর ব্যাসার্ধ লম্ব হয়। তাহলে এটা আমরা কি পাবো, আই ডিএল মানে আবার কত, আর ডি থিটা, তাহলে আই ডিএল বাই আর স্কোয়ার হচ্ছে সমান, আমরা এটা লিখতে পারবো মিউ 0/4 আই
বাই আর ডি থিটা, মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর ডি থিটা পাচ্ছি। তাহলে টোটাল অংশের জন্য এখানে যদি ওটা ভেক্টর লিখে দিয়েছি, এখানে তাহলে ডিবি লিখতে হবে, এগুলো উঠিয়ে দিলাম, ডিবি লিখতে হবে। তাহলে গোটা জন্য কি হবে, এই কোণটা বাড়বে, কতটা বাড়বে, এই কোণটা ম্যাক্সিমাম কত বাড়বে, বাড়াতে বাড়তে 2 পাই 360 ডিগ্রি বাড়বে। তাহলে ইন্টিগ্রেশন যদি করি, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর ইন্টিগ্রেশন, আচ্ছা আমরা এটাই করছি ডি থিটা, যদি গোটাটা করছি না, 0 টু থিটা করলাম, তাহলে রেজাল্ট কি আসবে, যে কোনো অংশের জন্য দরুন যদি করি, তাহলে যে কোনো অংশের দরুন হলে আসবে রেজাল্ট। গোটা বৃত্তের জন্য এটা করলাম না, ধরো এখান থেকে এটা করলাম থিটা, তাহলে 0 টু থিটা করলাম, প্রথমটা গোটা বৃত্তের জন্য করছি না আমি। তাহলে বি সমান কত আসছে, বি সমান আসছে মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর ডি থিটা ইন্টিগ্রেশন থিটা। এটা হচ্ছে রেজাল্ট, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট রেজাল্ট, মনে রাখবে। বৃত্তাকার অংশের জন্য যে কোনো ছোট লুপ হলেও হবে, বড় লুপ হলেও হবে, গোটা বৃত্তের জন্য হবে, মানে বৃত্তাকার অংশের জন্য এটা করা যাবে। এটা হচ্ছে মূল আমার সূত্র। এখানে একটা কথা মনে রাখতে হবে, থিটাটা কি জিনিস, এই থিটা বোঝাচ্ছে যে প্রবাহ অংশটা আছে ওটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে থিটা, এই দিকটা নয় কিন্তু, এটা থিটা। তাহলে সম্পূর্ণ বৃত্তের জন্য কত হবে, থিটা কত হতে পারে সম্পূর্ণ বৃত্তের জন্য, এই থিটাটা কত হবে 2 পাই। তাহলে সম্পূর্ণ বৃত্তের জন্য কত হবে, সম্পূর্ণ লুপের জন্য বি সমান হবে মিউ জিরো বাই ফোর পাই, থিটা তো হচ্ছে 2 পাই, তাহলে হচ্ছে 2 পাই আই বাই আর। এটা সম্পূর্ণ বৃত্তের জন্য এটা কি হবে, আউটওয়ার্ড ডিরেকশনে হবে। এখন দেখো এখানে যদি একটা তার আছে, এরকম যদি অনেক পাক থাকতো, তারের এন পাক থাকতো, তাহলে এন টাইমস হয়ে যেত, কারণ একটা পাকের জন্য এত, দুটা পাকের জন্য দ্বিগুণ, তিনটা পাকের জন্য 3 গুণ। তাহলে এন সংখ্যক যদি পাক থাকতো তাহলে কত উত্তর হতো, তাহলে এন সংখ্যক পাকের জন্য, এন সংখ্যক পাকের জন্য টার্ন বলা হয়, পাকটাকে টার্ন বলা হয়। যদি এন টার্ন থাকে সেখানে, তাহলে বি ইকুয়াল টু হবে মিউ জিরো বাই ফোর পাই 2 পাই এন আই বাই আর। এটা বৃত্তাকার লুপের জন্য। তাহলে অর্ধবৃত্তের জন্য কত হবে, অর্ধবৃত্তের থিটাটা কত ম্যাক্সিমাম বাড়তে পারে, এখান থেকে বেড়ে এখানে আসবে পাই 180 ডিগ্রি, তাহলে এখানে পাই আই হবে। তাহলে অর্ধবৃত্তের জন্য হবে অর্ধবৃত্তের জন্য বি সমান হবে মিউ জিরো বাই ফোর পাই, আর মূল ফর্মুলা আমার এটা অর্ধবৃত্ত, থিটা তাহলে কত হবে, এরকম পাই হবে 180 ডিগ্রি, তাহলে হচ্ছে পাই আই, এক পাকের জন্য যদি বলি তাহলে হচ্ছে পাই আই বাই আর। তাহলে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ বৃত্তের অর্ধেক, অর্থাৎ সম্পূর্ণ বৃত্তের ধরুন চুম্বক ক্ষেত্রে এখানে যে অবদান হয়, অর্ধবৃত্তের জন্য এখানে অবদানটা তার অর্ধেক হবে। কিন্তু এরকম যদি না হয়ে অন্যরকম হতো, আমি একটা কেস করাচ্ছি। মনে করো এরকম আছে,
এটা হচ্ছে 270 ডিগ্রি, 200, এটা 270 ডিগ্রি, কারেন্ট এরকম যাচ্ছে। তাহলে এই ও বিন্দুতে সেন্টার, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? দেখো এখানে তিনটা পার্ট আছে, একটা বৃত্তাকার অংশ আছে, এটা রিজু পার্ট আছে, স্ট্রেট ওয়্যার আছে, আর এটা স্ট্রেট ওয়্যার আছে। এগুলোকে এক্সটেনশন যদি বলে, এই দুটো এক্সটেনশন আছে, এটা একটা সার্কুলার লুপ আছে। এই তিনটা পরিবাহের জন্য আমরা এর নাম যদি দিই এ বি সি ডি ই। দেখো এখানে এবি হচ্ছে একটা স্ট্রেট ওয়্যার, আর বিসিডি হচ্ছে একটা সার্কুলার লুপ, আর ডিই হচ্ছে আবার স্ট্রেট ওয়্যার। কিন্তু দেখো এদের জন্য কোনো অবদান থাকবে না এখানে, এরা কোনো এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে না। তার কারণ কি? কারণ এই পয়েন্টটা এর বর্ধিতাংশের উপর আছে, এক্সটেনশনের উপর আছে, এটার বর্ধিতাংশের উপর আছে, এটার বর্ধিতাংশের উপর আছে। আমি আগেই বলেছি যে রিজু তারে যখন করব তার বর্ধিতাংশের উপর চৌম্বক ক্ষেত্র শূন্য হবে। তাহলে এই দুটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র শূন্য হবে, শুধু এই সার্কুলার লুপটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র থাকবে। তাহলে বিসিডি কত হবে? আমরা জানি বিসিডি সমান হবে বিসিডি সমান হবে μ0/4 পাই I/r, আর এখানে থিটা হয় μ0/4 পাই I/r থিটা। তো এখানে থিটা কত হচ্ছে? 270 ডিগ্রি, তার মানে 3π/2, তার মানে হচ্ছে 3π/2। তাহলে হচ্ছে μ0/4 পাই 3πi/2r, এটা হবে। আমি পাই কাটছি না এগুলো। তাহলে আমরা এরকম বৃত্তাকার লুপের জন্য আমরা করতে পারবো, এরকম হোক এক্সটেনশন থাক, সেটা করতে পারবো। কিন্তু এরকম যদি হয়, আচ্ছা এখানে ডিরেকশনটা কোন ডিরেকশনে হবে? ক্রস হবে, কারণ এটা হচ্ছে ক্লকওয়াইজ কারেন্ট। ক্লকওয়াইজ হলে বলেছি ক্রস হবে, তার এখানে ক্রস হবে। কিন্তু এরকম যদি হয়, এখানে খুব অল্প অংশ কাটা আছে, গোটা বৃত্তেই বলতে পারবো আমরা। এরকম যাচ্ছে কারেন্ট, কেন্দ্রে বের করতে বলেছে, ও বিন্দুতে আই কারেন্ট যাচ্ছে। তাহলে এর দরুন এখানে এই তারটার দরুন, এটা একটা স্ট্রেট ওয়্যার বলে ভাবতে পারবো আমরা, অসীম দৈর্ঘ্যের, কারণ এটার এক্সটেনশনটা আরও আছে। তাহলে এটা অসীম দৈর্ঘ্যের, তাহলে অসীম দৈর্ঘ্যের তারের জন্য না কী হবে? আউটওয়ার্ড ডিরেকশন হবে, ডট হবে এখানে। তাহলে এই অসীম দৈর্ঘ্যের জন্য বার করব কত? বি সমান হচ্ছে বি অসীম প্লাস বি সি সার্কুলার। তো বি ইনফিনিটি কত হবে এটার ধরুন? এটা প্লাস কেন হচ্ছে দেখো, এটা আউটওয়ার্ড ডিরেকশন, ও মাইনাস হবে। কেন বলছি? এটার ধরুন এখানে ডট হচ্ছে, আর এটা যেহেতু আছে সার্কুলার, ক্লকওয়াইজ, তাহলে ক্রস হবে, ক্লকওয়াইজের জন্য ক্রস। তাহলে আমরা বেটার হবে যদি এরকম লিখি আমি চিহ্ন দিয়ে, তাহলে স্পষ্ট বুঝে যাবে। এটা হচ্ছে ডট, ডিরেকশনটা দিয়ে দাও, আর এটার জন্য হচ্ছে ক্রস, তাহলে মাইনাস বি সার্কুলার ক্রস। কারণ এটার জন্য হবে ইনফাইনাইট ওয়্যারটার জন্য হবে এখানে ডট, তার মানে আউটওয়ার্ড, আর এটার জন্য হচ্ছে ক্রস। তাহলে দুটো বিপরীত দিকে, একটা এদিকে আসছে তো একটা ওই দিকে যাচ্ছে, তাহলে দুটো মাইনাস হবে। তাহলে বি ইনফিনিটির জন্য আমরা কি জানি? μ0/4 পাই 2i/r মাইনাস μ0/4 পাই, এটার জন্য হচ্ছে
টু পাই আই বাই আর। তো কোনটা বড়, এটা বড় না এটা বড় হচ্ছে? নিশ্চয়ই এটা বড় হচ্ছে। তাহলে টোটাল এফেক্টটা কী হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে আমাদের। এটা বড়, এটা ছোট, ডিরেকশনটা কোন দিকে হবে, ক্রস। এটা যাই হোক, যদি আমরা এইভাবে লিখি, এর ডিরেকশনটা হবে ক্রস ডিরেকশন, মানে যেটা বড় সেই ডিরেকশনটা এখানে হবে। তার এই ডিফারেন্সটা নিয়ে এখানে ক্রস দিলেই রেজাল্ট হয়ে যাবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। কিন্তু যদি এরকম হয়, এটার বক্রতা কেন্দ্র এ, আর এখানে আরেকটা সার্কুলার লুপ আছে, এরকম যাচ্ছে কারেন্টটা। তো এখান থেকে ও, এটা যদি এ বলি, বি সি ডি, তো আমাদের দেওয়া আছে ও এ সমান মনে করো R2 আর ওবি সমান দেওয়া আছে R1। অর্থাৎ সিবি যে আর্ক আছে, এটার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে R1 আর এটা রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে R2। তাহলে এটার দরুন, এই অংশটার দরুন এখানে চৌম্বক ক্ষেত্র কত হবে সেটা বের করতে হবে। তাহলে এটা কি আছে, এখানে আছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে এটা ডট হবে, আর এটা আছে ক্লকওয়াইজ, এটা ক্রস হবে। এটা ডট হবে, এটা ক্রস হবে, আর এটা থিটা দেওয়া আছে আমাদের। এই থিটা দেওয়া আছে, মনে করো এটা 60 ডিগ্রি দেওয়া আছে। এটার ধরুন কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ধরুন ডট হবে, এটা ধরুন ক্রস হবে। তাহলে বিয়োগ হয়ে যাবে। যদি বিয়োগ হয়ে যায়, তাহলে এটাকে আমি, কারেন্ট যাচ্ছে কত আই, তাহলে এটা ধরুন বি এডি সমান কত লিখব, বি এডি সমান লিখব μ0/4 পাই আই বাই R1 না R2, এটা হবে সাইন 60 ডিগ্রি, এটা হবে ডট। আর বি সিডি μ0/4 পাই আই R1, এটা হবে সাইন 60 ডিগ্রি, কিন্তু এটা ক্রস হবে। যেহেতু ডট একটা হলে একটা ক্রস হলো, তাহলে বিয়োগ যাবে। আর দেখে বুঝে যাচ্ছে, দেখো সাইন 60 সাইন R2, এটা R1, তাহলে কোনটা বড় হবে দেখে বুঝে যাচ্ছে এটা বড় হবে। তাহলে আলটিমেটলি এর জন্য এফেক্ট যেটা হবে সেটা ডট হবে, কারণ এটা থেকে এটা বিয়োগ যাবে। এটা বড় কারণ R2টা হচ্ছে ছোট, ফলে এই অংশটা বড়। এর দরুন যে এখানে অবদান সেটা বেশি, আর এর দরুন যেটা অবদান সেটা এখানে কম। তাহলে টোটাল মোটের উপর কত হবে, এটা বিয়োগ এটা, এবং দিকটা কোন দিক হবে, দিকটা হবে ডট। আশা করি এই প্রবলেমটা বুঝতে পেরেছ। এবার আরেক ধরনের প্রবলেমে যাই, এটা অনেকে ভুল করতে পারে। মনে করো এরকম আছে একটা বৃত্তাকার পরিবাহী, এই দিক দিয়ে ঢুকছে কারেন্ট, আই কারেন্ট ঢুকছে, এটা দিয়ে আই কারেন্ট বেরোচ্ছে, সেন্টারে এটা আছে। এখানে আই কারেন্টে এমনভাবে ডিভাইড হয়ে যাচ্ছে যে এটা দিয়ে I1 কারেন্ট যাচ্ছে আর এটা দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে চুম্বক ক্ষেত্র কত হবে, এরকমও অঙ্ক দিতে পারে। এরকম একটা বৃত্তাকার পরিবাহী আছে, একদিক দিয়ে কারেন্ট ঢুকছে, ওটা দিয়ে বেরোচ্ছে,
আর এখানে এসে কারেন্টটা দুটা ভাগ হয়ে যাচ্ছে, আবার ওরা দুটায় মিলিত হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এদের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? তো দেখো, এটা যদি একই পরিবাহীর হয় তাহলে এই অংশের রোধ যা হবে এই অংশের রোধও তাই হবে। রোধ সমান হওয়ার দরুন এদের মধ্যে কি হবে? সমান পরিমাণ কারেন্ট যাবে, অর্থাৎ এটা দিয়ে I/2 যাবে, এটা দিয়েও I/2 কারেন্ট যাবে। কিন্তু এটার দরুন এখানে কত হবে? এটা তো এর বর্ধিতাংশের উপর আছে, এই পয়েন্টটা এটার বর্ধিতাংশের উপর আছে, তাহলে এটার জন্য এখানে চৌম্বকক্ষেত্র 0, আর এটার দরুন এখানে চৌম্বকক্ষেত্র 0। কিন্তু এটার দরুন এখানে চৌম্বকক্ষেত্র কি আছে? এটা ক্লকওয়াইজ বলে ক্রস, আর এটার জন্য হবে ডট। তাহলে একটা ডট আর একটা ক্রস, ফলে দুটো কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল, এখানে নেট চৌম্বকক্ষেত্র 0 হবে, অর্থাৎ এটার জন্য এখানে কোনো চৌম্বকক্ষেত্র তৈরি হবে না। কিন্তু যদি এরকম কেস হয়, এটা বোঝা গেছে একই রোধের দিয়ে তৈরি হলে এটা দিয়ে যতটা কারেন্ট যাবে এটা দিয়েও ততটা কারেন্ট যাবে। কারেন্ট যাওয়ার জন্য এখানে যতটা চৌম্বকক্ষেত্র তৈরি হবে এর দরুন এই অংশটার দরুন এখানেও ততটা চৌম্বকক্ষেত্র তৈরি হবে। দুটা চৌম্বকক্ষেত্র সমান কিন্তু বিপরীতমুখী হওয়াতে এই দুটার দরুন এখানে চৌম্বকক্ষেত্র 0 হচ্ছে। এই এক্সটেনশন আছে, তার জন্য এখানে চৌম্বকক্ষেত্র 0, এই এক্সটেনশনের জন্য চৌম্বকক্ষেত্র 0। মোটের উপর এই সেটআপটার জন্য এখানে চৌম্বকক্ষেত্র 0। কিন্তু এরকম যদি হতো, দুটা যদি ভিন্ন পরিবাহীর হতো, তাহলে কারেন্ট ডিফার করতো। এই কারেন্ট ডিফার করার জন্য এখানে চৌম্বকক্ষেত্র সমান হতো না, এখানে একটা নেট ম্যাগনেটিক ফিল্ড থাকতো। আর একটা সিমিলার প্রবলেম দিচ্ছি, যদি এরকম হয় যে এটা 270 ডিগ্রি, এটা দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে কারেন্টটা, এটা দিয়ে কিছুটা কারেন্ট যাচ্ছে আর এটা দিয়ে কিছুটা কারেন্ট যাচ্ছে, গিয়ে দুটো কারেন্ট এখানে মিট হয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা সমান অংশে নেই। তাহলে এর দরুন এখানে কেন্দ্রে চুম্বকক্ষেত্র কত হবে? ও বিন্দুতে আমি বলবো এটার দরুন চুম্বকক্ষেত্র 0 হবে। কেন বলছি? এটা এর বর্ধিতাংশের উপর আছে, এই পয়েন্টটা এর বর্ধিতাংশের উপর আছে, তাহলে এটার দরুন চুম্বকক্ষেত্র এখানে 0। এই পয়েন্টটা এটার বর্ধিতাংশের উপর আছে, ফলে এটার দরুন চুম্বকক্ষেত্র 0। এখন থাকলো বৃত্তাকার লুপ। এখন মনে হবে যে এটা দিয়ে যা কারেন্ট যাবে এটা দিয়ে তো তাই কারেন্ট যাবে না। তো আমরা যদি এটা 270 ডিগ্রি না বলে যদি এটা এরকম বলতো যে এটা θ1, এটা θ2, এই অংশটা হচ্ছে θ2। তো এটা দিয়ে যদি I1 কারেন্ট যায়, তো এটা দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, তাহলে এই অংশটার ধরুন চুম্বকক্ষেত্র কত হবে? B1 = হবে μ0/4π I1/r θ1। আর এটার ধরুন কত হবে? B2 সমান হবে μ0/4π I2/r θ2। কিন্তু আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো যে θ1 I1 θ1 = I2 θ2। এটা কেন প্রমাণ করতে পারবো এটা ভেবে দেখো, যে এটা একই পরিবাহী দিয়ে যদি তৈরি হয় তাহলে এর রোধটা বেশি হবে আর এর রোধটা কম হবে, কিন্তু দুটার পোটেনশিয়াল ডিফারেন্সটাই কি হবে? এখানে এর যা পোটেনশিয়াল ডিফারেন্স, এর পোটেনশিয়াল, এই দুই বিন্দুর পোটেনশিয়াল ডিফারেন্সটা একই হবে, কারণ এটা সমান্তরালে যুক্ত আছে। ফলে IR এটার হবে IR। তো আমরা যদি একক রোধ বলি, থিটা আছে, কেন হচ্ছে এটা বুঝে যাবে তোমরা। তাহলে I1 θ1 = I2 যদি θ2 হয়, তাহলে B1 = হবে B2। আর B1 = হবে, যদি B2 হয়, অর্থাৎ এ যতটা এখানে ম্যাগনেটিক এফেক্ট তৈরি করছে এও ততটা ম্যাগনেটিক এফেক্ট তৈরি করছে, কিন্তু এটা হচ্ছে ক্লকওয়াইজ বলে এখানে ক্রস, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে এখানে ডট, দুটো বিপরীতমুখী হওয়াতে মোট চুম্বকক্ষেত্র 0 হচ্ছে। ভালো করে তোমরা যদি ভেবে দেখো কেন এটা হচ্ছে, এটাও তোমরা বের করতে পারবে আশা করি নিজে থেকেই। তাহলে আমি মনে করি যে বৃত্তাকার পরিবাহীর জন্য যতগুলো মানে প্রবলেম থাকার কথা সবই করিয়ে দিলাম। আশা করি এটার জন্য কোনো অসুবিধা হবে না। এরপরে আমি বৃত্তাকার লুপের
অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে শেখাবো, আর এম্পিয়ার সার্কিট আলু করাবো, আর যা আছে তখন আমরা করাবো। আশা করি যেগুলো করলাম এগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অনেক উপকৃত হবে। সবাই ভালো থেকো।